এ বাড়ি একদিন হয়তো আমাদের সবাইকে ছেড়ে যেতে বাধ্য করবে, কিন্তু আমি বেঁচে থাকতে এই ভিটে কিছুতেই ছাড়ব না, যাই হয়ে যাক না কেন। ইমন, এই জায়গাটা তো একদম স্বপ্নের মতো লাগছে। জলের উপর বাড়ি, চারিদিকে এত সবুজ। এমন শান্তি তো শহরে পাওয়াই যায় না। বাইরে থেকে দেখতে সুন্দর লাগবেই শর্মী, কিন্তু ভেতরে ঢুকলে আসল ছবিটা বুঝতে পারবি। এ বাড়ি নিয়ে অনেক ঝামেলা আছে, যা তোকে এখনো বলিনি। এসো মা, এসো এসো, ঘরে এসো। পথের ক্লান্তি জোড়াও আগে। তোমার কথা এত শুনেছি, আজকে চোখে দেখলাম। বাবা, জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। আমার তো মনটাই ভালো হয়ে গেল আসতে আসতে। এই স্যাঁতস্যাঁতে গন্ধটা কিসের থেকে আসছে ইমন? আর এই দেয়ালের দাগগুলো তো বেশ পুরনো মনে হচ্ছে। এই জন্যই তো তোমাকে আগে বলতে চাইনি, যাতে প্রথম দিনটাতেই মন খারাপ না হয়। নিচতলাটা সারা বছর ভেজা থাকে, বর্ষায় তো আরও খারাপ অবস্থা হয়। উপরে অবশ্য নতুন, মানে কোনো সমস্যা নেই। বৌমা এসেছো? এসো মা, ভিতরে এসো। দেখি তোমাকে ভালো করে। ওপরের ঘরটা দেখো মা, এখানে কোনো সমস্যা নেই। শোবার ঘর, রান্নাঘর সব এখানেই। নিচের ঝামেলা এখানে আসে না। ঘরটা সত্যি খুব সুন্দর করে সাজানো মা। তবে নিচতলাটাও তো একদম ফেলে রাখার মতো নয়, কিছু একটা করা দরকার মনে হচ্ছে। তা তো ঠিক, কিন্তু কি করব বলো? বহুবার লোক ডেকেছি, সবাই বলে অনেক খরচ। আর কাজ হবে কি না তারও তো কোনো গ্যারেন্টি নেই। আমি আসলে অনেক দিন ধরেই ভাবছি এই বাড়িটা বিক্রি করে শহরে একটা ফ্ল্যাট নিয়ে নেব। বাবা মায়ের বয়স হয়েছে, এখন সিঁড়ি ভাঙতেও কষ্ট হয়, আর নিচতলা তো থাকবার যোগ্যই না। এত তাড়াতাড়ি এমন একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে? বাড়িটা তো শুধু ইট কাঠের কাঠামো না ইমন, এটা তোমার শিকড়। শিকড় দিয়ে এই স্যাঁতস্যাঁতে দেওয়াল সরানো যায় শর্মী? আমি শুধু একবার ভাবছি দামটা অন্তত জেনে রাখি, তারপর না হয় সিদ্ধান্ত নেব। মৃদুলবাবু, হ্যাঁ, আমাদের খালপাড়ের বাড়িটার একটা আন্দাজ দাম বলুন তো, শুধু জেনে রাখতে চাইছি। খালের ধারের জমির চাহিদা এখন খুবই ভালো ইমনবাবু। এমন লোকেশন সহজে পাওয়া যায় না, বিক্রি করলে বেশ ভালোই টাকাই পাবেন আপনি। হ্যাঁ, বৌমা, একটু শোনো তো এদিকে, একটা কথা বলার ছিল তোমাকে। বলুন মা, কি হয়েছে? এই বাড়িতেই তো ইমনের জন্ম হয়েছে। ওর বাবারও জন্ম এই ভিটেতেই। তোমার শ্বশুর এই বাড়ি ছাড়া নিজেকে ভাবতেই পারেন না, বুঝলে? তুমি একটু ওকে বুঝিও মা। আমি বুঝতে পারছি মা আপনার কথা, চিন্তা করবেন না। আমি ব্যাপারটা একটু ভালো করে দেখছি। তুমি তো একটু বুদ্ধিমতী মেয়ে বৌমা, তোমার কথা ও শুনবে। আমার আর ওর বাবার কথায় তো ও এখন আর তেমন কানই দেয় না। আমি চেষ্টা করব মা। আগে তো বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায়, তারপর সমাধান খোঁজা যাবে। তুমি এসেছো, আমার মনে হচ্ছে এবারে হয়তো সত্যি একটা না একটা রাস্তা বেরোবে। এতদিন শুধু চিন্তাই করে গেছি, কিচ্ছু করে উঠতে পারিনি। চিন্তা নয় মা, এখন থেকে একটু একটু করে কাজে নামবো আমরা। দেখবেন সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। এই জল তো একেবারেই নড়ছে না। তাহলে বাড়ির গোড়ায় এত জল আসে কোথা থেকে? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে এর পেছনে। কাকু, আপনার সঙ্গে একটা কথা ছিল। এই খালে তো কোনো স্রোতই নেই, একেবারে মরে গেছে যেন। হ্যাঁ, ঠিক ধরেছ গোমা। আগে এই খালে বেশ জোরে জোরে বইতো জল। আমরা ছোটবেলায় এই জলেই সাঁতার কেটে বড় হয়েছি। বছর দশেক আগে উপরের গ্রামের চাষিরা খালের মাথার দিকে একটা মোটা বাঁধ বেঁধে দিয়েছে, নিজেদের জমিতে জল ধরে রাখবার জন্য। তার মানে সেই বাঁধের জন্যই এখনকার জল আটকে গিয়ে জমে আছে? এত সহজ একটা কারণ? ঠিক তাই মা, জল না বইলে জমে থাকলে মাটির নিচ দিয়ে চুঁয়ে চুঁয়ে গিয়ে ঘরের ভেতরের কাছে ঢুকে পড়ে। তাই তো দেওয়াল ফাটছে বছরের পর বছর ধরে। আর জল আটকে যাওয়ায় আগের মতো মাছও পাওয়া যায় না এই খালে। তাহলে আসল সমস্যাটা বাড়ির নয়, এই খালের। বাড়ি তো শুধু ফলাফল ভোগ করছে। সব সমস্যার গোড়া খুঁজতে না পারলে সমাধানও মেলে না মা। তুমি ভালোই ধরেছো ব্যাপারটা। কাকু, এই বাঁধটা কি ভাঙা ছাড়া আর কোনোভাবে ঠিক করা সম্ভব? মানে যাতে ওপরের গ্রামেরও ক্ষতি না হয়, আবার আমাদের জলও ফিরে আসে।
সেটা তো ভালো প্রশ্ন করলে মা। এই বুড়ো বয়সে অত বুদ্ধি খাটাতে পারি না, তবে তুমি যখন ভাবছো নিশ্চয়ই একটা পথ বের হবে। আমার মনে হচ্ছে ওপরের গ্রামের মানুষদের সঙ্গে একবার সরাসরি কথা বলা দরকার। ওরাও তো নিশ্চয়ই বুঝবে সবার সমস্যাটাই তো আসলে জলের অভাব থেকে। ভালো বলেছো মা। ওই গ্রামের প্রধান লোক তো আমার অনেক দিনের চেনা, চাইলে আমি তোমাদের নিয়ে যেতে পারি ওখানে। বাহ, পুরনো আমলের গাঁথুনি দেখতে বেশ সুন্দর। এমন কাজ আজকাল আর দেখা যায় না। তবে এই পিলারের ফাটলগুলো তো একদম ভালো লক্ষণ না ইমন বাবু। হ্যাঁ, জল জমে জমে গোড়াটাই নরম হয়ে গেছে বলে মনে হয়। আমিও তাই ভাবছিলাম, এভাবে চলতে থাকলে তো একদিন পুরো বাড়িটা বিপদে পড়বে। জায়গাটার দাম কিন্তু দারুণ, বলতে দ্বিধা নেই। আমার হাতে একজন ভালো ক্রেতা আছে, তিনি খাল কিছুটা ভরাট করে এখানে একটা ছোট রিসর্ট বানাতে চান। আপনি রাজি থাকলে আগামীকালই কথায় গিয়ে ফেলতে পারি। মৃতুলবাবু, এ বাড়ি বিক্রির প্রশ্নই ওঠে না। এটা আমার বাবার নিজের হাতে করা ভিটে। এখানে আমার শৈশব কৈশোর সব লিপ্টে আছে। বাবা, একটু শুনুন তো আগে। আমি তো শুধু দামটা জানতে চেয়েছিলাম, বিক্রি করব এমন তো বলিনি। দাম জানা আর বাড়ি বেচা এক কথা নয় মন। তুমি আমাকে না জানিয়ে চুপি চুপি ফোন করলে কেন? আমি বেঁচে থাকতে ভিটে কোথাও যাবে না, এটা আমার শেষ কথা। ঠিক আছে ফণিবাবু, আপনার সিদ্ধান্তকে সম্মান করছি, তবু আমার কার্ডটা রেখে দিন। কখনো মত বদলালে যোগাযোগ করবেন। ইমন, আমি জানি তুমি আমাদের ভালোর জন্যই ভাবো, কিন্তু বাড়ি বেচে দেওয়ার একমাত্র সমাধান এটা আমি মানতে পারছি না। তাহলে আর কি সমাধান আছে বলুন বাবা? দেওয়াল তো প্রতি বছর একই রকম ফাটছে, কিছু তো একটা করতেই হবে, তাই না? বাবা, মা, আমি সমস্যাটা এখন পুরোপুরি বুঝতে পেরেছি। বাড়ি বেচে শহরে ফ্ল্যাটে চলে যাওয়া মানে সমস্যা থেকে পালিয়ে যাওয়া, তার সমাধান করা নয়। তুমি ঠিক কি বলতে চাইছো মা, খুলে বলো তো। ওপরের গ্রামে যে একটা বাঁধ দেওয়া হয়েছে, সেটার জন্যই আমাদের খালের জল আটকে গেছে বছরের পর বছর ধরে। আমরা যদি সেই আটকানো জল আবার বইয়ে দিতে পারি, তাহলে জল আর জমবে না, আর গোড়াও আস্তে আস্তে শুকিয়ে আসবে। এটা তো শুনতে অনেক বড় একটা কাজ মনে হচ্ছে শর্মী। এত সহজে কি এসব হয়? আমি উদ্ভিদবিদ্যা পড়েছি ইমন, এসব বিষয় আমার একদম অজানা নয়। কিছু দ্রুত বাড়ন্ত ঘাস আছে, খালের পাড়ে লাগালে মাটি শক্ত হয়ে যায়, ভাঙনও থামে। জল আর মাটি দুটোই একসঙ্গে সামলানো যায় খুব সহজে। বৌমা, এসব কি সত্যি কাজ করবে? আমরা তো এতগুলো বছর ধরে শুধু দেয়াল সারিয়েই গেছি, লাভ তো কিছু হয়নি। চেষ্টা করে দেখতে তো আর ক্ষতি নেই মা। বাড়ি বেচার আগে অন্তত একবার বাড়ি বাঁচানোর চেষ্টাটুকু তো করে দেখতে পারি আমরা। যদি এতে সত্যি কাজ হয় তাহলে আমার তরফ থেকে পুরো রাজি আছি মা। তুমি যা বলবে তাই হবে। বৌমা তো একদম বিজ্ঞানের মতো সব কিছু বুঝিয়ে দিল। আমার তো এখন ভরসাই হচ্ছে সত্যি। ভরসা রাখুন মা, শুধু সবাই মিলে একটু সময় আর পরিশ্রম দিতে হবে, তাহলেই হবে। বৌদি, এত সকালে এভাবে হাঁটতে হাঁটতে তো আমার পায়ে ফোঁসকা পড়ে যাবে গো। অভিযানে না গিয়ে সোজা একটা রিক্সা নিলেই তো ভালো কাজ হতো। রিকশায় গেলে তো বাঁধটা খুঁজেই পাওয়া যেত না রবি। এই মেঠো পথ ধরেই যেতে হবে, একটু কষ্ট তো করতেই হবে। ওই যে সামনের গাছের সারিটা পার হলেই বাঁধটা পড়বে, আর একটু ধৈর্য ধরো বাবা। এটা তো সম্পূর্ণ বেআইনি কাজ। আমাদের খালের জল আটকে নিজেদের জমিতে ভরে রেখেছে, কিভাবে চলতে পারে? থামো ইমন, শান্ত হও একটু। বাঁধ ভাঙলে ওদের ফসল নষ্ট হয়ে যাবে, আর ওরাও নিশ্চয়ই প্রতিরোধ করবে। বৌদি একদম ঠিক কথা বলেছে দাদা, একটু মাথা ঠান্ডা রাখো। ওদের সঙ্গে বসে কথা বলাই ভালো বাবা। ওরাও তো পানির অভাবের কারণে কাজটা করে ফেলেছে, বদমাইশি করে নয়। ঠিক আছে, তোমরাই বলো তাহলে কিভাবে এগোবো। চলো আগে গ্রাম প্রধানের সঙ্গে দেখা করি। শান্তভাবে কথা বললে ওরাও নিশ্চয়ই বুঝবে। জোর করে কিচ্ছু আদায় করা যায় না। ঠিক বলেছ মা, ওই তো সামনেই প্রধানের বাড়ি, চলো এগোই। এরা আমাদের নিচের বাড়ির লোক গো। তোমাদের এই বাঁধের জন্য ওদের ঘরের গোড়ায় জল জমে দেওয়াল ফাটছে বছরের পর বছর ধরে। একটু শোনো তো ওদের কথা। আপনাদের জল দরকার, আমাদেরও খালের স্রোত দরকার। দুটোই কিন্তু একসঙ্গে হতে পারে, কেউ কারো ক্ষতি না করি। বাঁধের মাঝখানে যদি একটা ছোট নল বসিয়ে দেওয়া যায়, তাহলে আপনাদের জমিতেও জল থাকবে, আবার নিচের খালেও স্রোত ফিরে আসবে। আর নলের পুরো খরচাটা আমরাই বহন করব, এতে আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না, আমি এটা কথা দিচ্ছি।
ওরা রাজি হয়ে গেছে মা। বলছে দুপক্ষের যদি সত্যি ভালো হয় তাহলে আপত্তির আর কি আছে, শুধু শুধু জেদ করে লাভ কি। আপনাকে অনেক ধন্যবাদ কাকু। আপনি মাঝে না থাকলে আমরা এই কথাটা বলার সাহসই পেতাম না হয়তো। যাক বাবা, তাহলে কোনো ভাঙাভাঙি বা ঝগড়া ছাড়াই কাজটা হয়ে গেল শেষমেশ, হ্যাঁ। এই যে কাজটা হলো আজ, এটা কিন্তু শুধু আমাদের বাড়ির জন্য না, ওদের জমির জন্যও ভালো হলো, তাই না? ঠিক বলেছিস, একটা কাজে দুপক্ষেরই লাভ হলো, এমন সমাধান খুব একটা দেখা যায় না আজকাল। এই জন্যই তো বলি, মাথা গরম করলে শুধু দূরত্বই বাড়ে। আরে বসে কথা বললে অনেক কিছুরই সমাধান পাওয়া যায়, বহুবার দেখেছি জীবনে। হ্যাঁ, এই ঘাসের শিকড় মাটি শক্ত করে ধরে রাখবে, খালের পাড়ও ধীরে ধীরে স্থির হবে। বৌদি, তুমি মুখে বলো আর আমি করি, কিন্তু এই কাদায় পা রাখতেই তো পিছলে যাচ্ছি বারবার। একটু সাবধান হওয়া দরকার আমার। এই ঘাস লাগানোর কাজটা তো আমার জীবনের, নিজের জীবন গোছানোর চেয়েও কঠিন মনে হচ্ছে এখন বৌদি। আমি তো ভাবছিলাম এত সহজ একটা কাজ। তাহলে চলো, আজকের মতো তোকে ছুটি দিলাম, গিয়ে জামা বদলে নে, বাকিটা আমরা দুজনে সামলে নিচ্ছি। যা রে, গিয়ে মায়ের কাছে একটু গরম জল চেয়ে নে, ঠান্ডা লেগে যাবে। না হলে তোর ভাইটা, যাই বলিস, কাজে হাত লাগাতে কখনো পেছপা হয় না। এই গুণটা সত্যি ওর আছে, হ্যাঁ। হ্যাঁ, শুধু একটু বেশি উৎসাহী, তাই মাঝে মধ্যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলে, তবে মনটা কিন্তু সত্যিই ভালো ওর। সত্যি কি জল আসবে শর্মি? এতদিনের আটকে থাকা জল, এত বছরের অভ্যেস বদলে যাবে সহজে? একটু অপেক্ষা করো ইমন, ধৈর্য ধরলেই দেখতে পাবে প্রকৃতি নিজের নিয়মেই সাড়া দেয়। ওই দেখো শর্মি, জল নড়ছে, সত্যি জল বইছে। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না এখন। 30 বছর পর এই খালে আবার জল বইছে চোখের সামনে। আমি ছোটবেলায় এই স্রোতে সাঁতার শিখেছিলাম, বাবার হাত ধরে জলে প্রথম নেমেছিলাম। বাবা, এটা তো সবে শুরু মাত্র, এখনো অনেক কাজ বাকি আছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি যা করেছো মা, তা আজকে কোনো ইট সিমেন্ট দিয়ে মাপা যাবে না কোনো দিন। তুমি এই খালের প্রাণ ফিরিয়ে দিলে। আমি শুধু বাড়ি বিক্রির কথা ভেবেছিলাম, আগে তুই এই খালটাকে বাঁচিয়ে দিলি, হ্যাঁ। চলো আজকে বাড়ি গিয়ে এই খুশির খবর একটু মিষ্টিমুখ করানো যাক সবাইকে। হ্যাঁ বাবা, আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো একটা দিন হয়ে থাকবে। বাবা, আমাকে ক্ষমা করে দিও, আমি না বুঝেই বাড়িটা বিক্রি করবার কথা ভেবে ফেলেছিলাম। ক্ষমার কিছু নেই ইমন, আজকের এই জল দেখে সব রাগ, সব দুঃখ ধুয়ে গেছে আমার মন থেকে। দেখো তো, দেয়ালের রংটা কেমন বদলে গেছে গত এক সপ্তাহে, আর ওই কোণের ভেজা গন্ধটাও তো একদম নেই এখন আর। সত্যিই তো, এই এক সপ্তাহে এত পার্থক্য হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি বদল আসবে। জল বইতে শুরু করলে মাটিও নিজের মতো করে শুকোতে শুরু করে ইমন। প্রকৃতিকে একটু সুযোগ দিলেই সে নিজে থেকেই ঠিক হয়ে যায় অনেক কিছু। নিচের ঘর দেখলি তোরা? আমি তো নিজের চোখে না দেখলে এখনো ঠিক বিশ্বাস করতে পারতাম না এসব। মা, এখনো আরেকটু কাজ বাকি আছে, পিলারের চারপাশে একটু সিমেন্ট বালি ঢেলে আরও শক্ত করতে হবে, আর খাল পাড়ে আরও কিছু গাছ লাগাতে হবে সামনের সপ্তাহে। তুই তো বাড়ি বাঁচানোর পুরো একটা প্ল্যান বানিয়ে ফেললি নিজের থেকে, আর আমি কিনা বাড়ি বিক্রির প্ল্যান বানিয়ে বসেছিলাম, ভাবলেই লজ্জা লাগছে। হ্যাঁ, ভুল তো কারো একার নয় ইমন, তুমি তো শুধু বাবা মায়ের কষ্টটা কমাতে চেয়েছিলে, সেটা তো খারাপ কোনো উদ্দেশ্য নয়। বৌমা ঠিক কথাই বলেছে, রাগ করিসনি বাবা নিজের ওপর, তোর বাবাও কিন্তু তোর কথায় মনে কিচ্ছু রাখেননি, আমি জানি। আমি বাবার সাথে সরাসরি কথা বলতে চাই মা, নিজের ভুলটা স্বীকার করতে চাই, শুধু মনে মনে ভাবলে তো হবে না। তোর বাবা এখন খাল পাড়েই আছেন, একা একা হাঁটছেন সন্ধ্যার হাওয়ায়, যা গিয়ে কথা বল, মন হালকা হয়ে যাবে দুজনেরই। যাও ইমন, কথা বলতে বেশি সময় নিও না, বাবা হয়তো তোমার অপেক্ষাতেই আছেন এখন। দেখো দেখো, আমি এখন এই খালে নাবিক হয়ে গেলাম। এই নৌকাটা পুরোপুরি আমার নিজের হাতে সারানো, একটু সাহায্য ছাড়া। হ্যাঁ, সাবধানে যা বাবা, ওই নৌকার হালটা তো একদমই ভালো দেখাচ্ছে না আমার চোখে, একটু ভেবে চিনতে নাম। কি রে বাবা, জল ঢুকছে কেন এভাবে? আমি তো সব ফুটো ভালো করে বন্ধ করেছিলাম কালকে। এই তোর মেরামত করা নৌকা, তুই তো নৌকা মেরামতের বদলে নৌকা ডোবানোর কারিগর হয়ে গেছিস একদম। এটা নৌকা না দাদা, এটা তো একটা জলবিদ্যুৎ কেন্দ্র হয়ে গেল একদম বিনা পয়সায়। এনে
এ নে এখন থেকে অন্তত জলে অন্তত আর সহজে ডুববে না এই চটটা। আমি নিজে এটা বহুবার বেয়েছি। আর একটু হলে আমি সত্যি ডুবে যাচ্ছিলাম। বাবা, সেদিন যা হয়েছিল, বাড়ি বিক্রির কথা তোমাকে না জানিয়ে ফোন করা, সেটার জন্য আমি দুঃখিত গো। ভুল তো মানুষেরই হয় ইমন। তুই শুধু আমাদের ভালো চেয়েছিস, রাগ করবার কিছু নেই আমার। তবু আমি ভাবিনি এই বাড়ির সঙ্গে আমাদের সবার এত গভীর একটা সম্পর্ক আছে, যতক্ষণ না শর্মী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শর্মী তোর জীবনে এসে শুধু বাড়িটাই বাঁচায়নি রে, আমাদের সবাইকেও যেন নতুন করে একসঙ্গে বেঁধে দিল। ইমনবাবু নমস্কার। আমার ক্রেতা কিন্তু আগের দামের চেয়ে আরও অনেক বেশি দাম দিতে রাজি হয়েছে এবার। শেষবারের মতো এবার ভেবে দেখুন, এমন সুযোগ বারবার আসে না। আসুন মৃদুলবাবু, আপনাকে একটা জিনিস দেখাই আগে, তারপর কথা বলি। এ কি, এই জায়গাটা তো আগের চেয়ে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে এখন। আমি যেন চিনতেই পারছি না জায়গাটাকে। হ্যাঁ মৃদুলবাবু, কয়েক সপ্তাহ আগেও এই খাল প্রায় মরে গিয়েছিল। বাড়ির ভিতও দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছিল। আমরা নিজেরাই এটা ঠিক করেছি, কোনো বড় খরচ ছাড়াই। তাহলে তো দামটা এখন আর বেশি হবে ইমনবাবু। আমার ক্রেতা এই খবর শুনলে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন নিশ্চিত। ভালো একটা অঙ্ক পেতে পারেন আপনি। দাম যতই বাড়ুক না কেন, এই বাড়ি বিক্রি হবে না মৃদুলবাবু। আমার বউ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ঘরের সমস্যা থেকে পালাতে হয় না, সেটা সমাধান করতে হয়। কিন্তু এত ভালো একটা প্রস্তাব হাতছাড়া করা কি ঠিক হবে? ব্যবসার চোখে দেখলে এটা একটা বড় সুযোগ ইমনবাবু। ব্যবসার চোখে হয়তো সুযোগ, কিন্তু আমার চোখে এটা আমার বাবার শৈশব, আমার নিজের ছোটবেলার, এখন আমার স্ত্রীর হাতে গড়া নতুন জীবন। এই স্রোত আমরা নিজেরা ফিরিয়ে এনেছি, এটা এখন আর ছেড়ে যাবার প্রশ্নই ওঠে না। বুঝলাম ইমনবাবু, এমন একটা সিদ্ধান্তকে সম্মান জানাই আমি মন থেকে। ঠিক আছে, কার্ডটা তবে আর রাখছি না। এবার শুভকামনা রইল আপনাদের জন্য। আমি ভেবেছিলাম হয়তো একদিন বাড়ি বেচেই দেবে, কিন্তু আমার বৌমা তো এই বাড়িটাকে একেবারে নতুন জীবন দিয়ে দিল। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। আমি শহরের একটা ফ্ল্যাট চেয়েছিলাম, কিন্তু আজকে বুঝলাম ভিটের সঙ্গে জড়িয়ে থাকা সম্পর্কটা কোনো ফ্ল্যাটের চেয়েই অনেক বেশি দামি। বাড়ি তো শুধু ইট কাঠ নয় বাবা, বাড়ি মানে তো এই মানুষগুলো, এই গল্পগুলো, আর এই খালের মতো একটা স্রোত যা সবাইকে একসঙ্গে বেঁধে রাখে। খাল থেমে গেলে জলে গন্ধ ধরে, মানুষ থেমে গেলে সম্পর্কেও ধীরে ধীরে দূরত্ব বাড়ে। তোমরা দুটোই একসঙ্গে ফিরিয়ে আনলে। হ্যাঁ, বাড়ি বিক্রি হয়ে গেলে তো আমার এই জেলে জীবনটা একেবারে শেষ হয়ে যেত আজকে। সাবধানে বাবা, মুড়ি মাখাটা রেখে আবার জলে গিয়ে পড়িস না। দুবার হয়েছে, আজ আর তৃতীয়বার না হোক। ওকে জলে পড়া থেকে কেউ আটকাতে পারবে না সাবিত্রী। ও তো খালের একটা অংশ হয়ে গেছে এতদিনে।